বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ক্লাসে সকলকে স্বাগতম। শিক্ষক পরিচিতি দেখো, আমি মোহাম্মদ গিয়াসউদ্দিন, সহকারী অধ্যাপক, কার্ভারডাঙ্গা ডিগ্রি কলেজ, দামোহরদা চুয়াডাঙ্গা। এবার আমরা পাঠ পরিচিতি দেখি। শ্রেণী একাদশ দ্বাদশ, বিষয় সমাজ বিজ্ঞান, পত্র প্রথম আর অধ্যায় হলো প্রথম। পাঠ শিরোনাম দেখো, সমাজ বিজ্ঞানের সাথে রাষ্ট্রবিজ্ঞান, সমাজ কল্যাণ ও নৃবিজ্ঞানের সম্পর্ক। শৃঙ্খল দেখি। পাঠ শেষে আমরা সমাজ বিজ্ঞানের সাথে রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক বর্ণনা করতে পারবো, সমাজ বিজ্ঞানের সাথে সমাজ কল্যাণের সম্পর্ক বর্ণনা করতে পারবো এবং সমাজ বিজ্ঞানের সাথে নৃবিজ্ঞানের সম্পর্ক বর্ণনা করতে পারবো। এরপরে দেখি আমরা সমাজ বিজ্ঞানের সাথে রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক। সমাজ বিজ্ঞানের সাথে রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক আলোচনা করব আমরা। সেখানে বিভিন্ন ধরনের সম্পর্ক এবং কিছু পার্থক্য আমাদের পরিলক্ষিত হবে। তো সমাজ বিজ্ঞান যেমন আমাদের সমাজের সামগ্রিক দিক নিয়ে আলোচনা করে, সেই ক্ষেত্রে আমাদের রাষ্ট্রবিজ্ঞান সে কিন্তু রাষ্ট্র সম্পর্কে, রাষ্ট্রের নাগরিক সম্পর্কে, রাষ্ট্রের উদ্ভব, বিকাশ, এইসব দিক নিয়ে আলোচনা করে। তাই সমাজবিজ্ঞান এবং রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্কটা ঠিক এই ধরনের যে রাষ্ট্রবিজ্ঞানের পরিধি সংকীর্ণ, কিন্তু সমাজবিজ্ঞানের পরিধি ব্যাপক। আমরা দেখি এদের সম্পর্ক। রাষ্ট্রবিজ্ঞান ও সমাজ বিজ্ঞান হলো সামাজিক বিজ্ঞানের দুটি গুরুত্বপূর্ণ শাখা। সমাজ বিজ্ঞান যেমন সমগ্র সমাজ নিয়ে পর্যালোচনা করে, তেমনি রাষ্ট্রবিজ্ঞান সমাজের একটি বিশেষ দিক নিয়ে পর্যালোচনা করে। অতএব রাষ্ট্রবিজ্ঞান ও সমাজ বিজ্ঞানের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। সমাজবিজ্ঞানী গিডিস সমাজবিজ্ঞান ও রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে গিয়ে বলেন, সমাজবিজ্ঞানের সাধারণ জ্ঞান নেই এমন ব্যক্তিকে রাষ্ট্রের তত্ত্ব সম্পর্কে শিক্ষাদানের বিষয়টি এমন যা নিউটনের গতিসূত্র সম্পর্কে অজ্ঞ ব্যক্তিকে জ্যোতিষবিদ্যা শেখানো সামিল। তাহলে নিচে রাষ্ট্রবিজ্ঞানের সাথে সমাজবিজ্ঞানের সাদৃশ্য বৈসাদৃশ্য নিয়ে আলোচনা করছি। দেখো, ঐতিহাসিক দিক দিয়ে বা দৃষ্টিকোণ থেকে সমাজবিজ্ঞান ও রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্কটি ঘনিষ্ঠ, কারণ সমাজবিজ্ঞান এবং রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে পার্থক্য নির্দেশের কাজে সাম্প্রতিক কালের ঘটনা। এই পার্থক্য নির্দেশের পূর্বে প্লেটো, রিপাবলিক, অ্যারিস্টটলের পলিটিক্স এবং অন্যান্য রচনাবলীতে সমাজ সম্পর্কে যেসব আলোচনা রয়েছে তা পুরোপুরিভাবে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার আওতাভুক্ত ছিল। তারপরে দেখি আমরা আলোচ্য বিষয় দেখি। রাষ্ট্র হচ্ছে সমাজবিজ্ঞানের মূল রাষ্ট্রবিজ্ঞানের মূল আলোচ্য বিষয়। এটি একদিক যেমন রাষ্ট্রের গঠন, বৈশিষ্ট্য, উদ্দেশ্য, ভূমিকা নিয়ে আলোচনা করে, অন্যদিকে রাষ্ট্রে বসবাসকারী নাগরিকের অধিকার, কর্তব্য নিয়েও আলোচনা করে। পক্ষান্তরে সমাজবিজ্ঞানের মূল আলোচ্য বিষয় হচ্ছে সমাজ। এটি কেবল সমাজের কাঠামো এবং মানব সম্পর্ক নিয়ে আলোচনা করে না, বরং সমাজস্থ মানুষের গোটা সমাজ জীবন পর্যালোচনা বিশ্লেষণ করে। এখন দেখবো আমরা সম্পর্ক। একজন ব্যক্তি একাধারে নাগরিক এবং সামাজিক জীব তথা সমাজের সদস্য। রাষ্ট্রবিজ্ঞান যেখানে ব্যক্তির রাজনৈতিক জীবন ও রাষ্ট্রের সঙ্গে তার সম্পর্ক আলোচনা করে, সমাজবিজ্ঞান সেখানে ব্যক্তির সামাজিক জীবন এবং সমাজের বিভিন্ন প্রতিষ্ঠান, দল, গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক আলোচনা করে। তারপরে আমরা দেখব যে ব্যাপকতা। যদিও একথা প্রায়ই বলা হয় যে সমাজবিজ্ঞান ও রাষ্ট্রবিজ্ঞানের চেয়ে অধিকতর ব্যাপক, তথাপি এটাও ঠিক যে রাষ্ট্রবিজ্ঞান এমন কতগুলো বিষয় নিয়ে আলোচনা করে যা সমাজবিজ্ঞান প্রত্যক্ষভাবে আলোচনা করে না। তারপর দেখছে পূর্ণতা। রাজনৈতিক সমাজবিজ্ঞান হচ্ছে সমাজবিজ্ঞানের একটি অংশ। এখানে সমাজবিজ্ঞান রাজনৈতিক ঘটনাবলীর সমাজতাত্ত্বিক বিশ্লেষণ করে থাকে। অতএব সমাজবিজ্ঞানে সমাজ গবেষণার পাশাপাশি রাজনৈতিক বিষয়েও গবেষণা করে। অতএব রাষ্ট্রবিজ্ঞানকে সমাজবিজ্ঞানের অংশ বলা হয়। 6 নম্বরে দেখো, গবেষণার ফলাফল। সমাজবিজ্ঞানের গবেষণার ফলাফল দ্বারা রাষ্ট্রবিজ্ঞান উপকৃত হয়ে থাকে, অন্যদিকে রাষ্ট্রবিজ্ঞানের গবেষণার ফলাফল দ্বারাও সমাজবিজ্ঞান উপকৃত হয়ে থাকে। 7 নম্বরে আমরা দেখব পরস্পরের সাহায্য।
সমাজবিজ্ঞান ও রাষ্ট্রবিজ্ঞান একে অপরকে নানাভাবে সাহায্য করতে পারে। যেমন রাজনীতির অন্যতম আদর্শগত লক্ষ্য সমাজ কল্যাণ, সুতরাং সমাজ সম্পর্কে স্পষ্ট ধারণা ছাড়া সকল রাজনৈতিক চর্চা সম্ভবপর নয়। আবার ব্যক্তির রাজনৈতিক মতাদর্শ ও আচরণ সম্পর্কে জ্ঞান ছাড়াই ওই ব্যক্তির সামাজিক জীবন এবং সমাজের অন্যান্য দল, গোষ্ঠী, প্রতিষ্ঠানের সঙ্গে তার সম্পর্ক সঠিকভাবে অনুধাবন করা প্রায় অসম্ভব। সমাজবিজ্ঞানের সমাজ কাঠামো সম্পর্কিত জ্ঞান রাষ্ট্রবিজ্ঞানীকে ক্ষমতা কাঠামো বিশ্লেষণে সাহায্য করতে পারে। একইভাবে রাষ্ট্রবিজ্ঞানের ক্ষমতার কাঠামো সম্পর্কিত জ্ঞান সমাজবিজ্ঞানীকে সমাজ কাঠামো এবং সামাজিক স্তর বিন্যাস পাতে সমাজবিজ্ঞানীকে সাহায্য করতে পারে। 8 নম্বরে দেখো মূল পাঠ্যপদ্য বিষয়। সমাজবিজ্ঞানের মূল পাঠ্যপদ্য বিষয় সমাজ এবং সমাজবিজ্ঞান বিশ্লেষণের মূল ক্ষেত্র সামাজিক সম্পর্ক বা মিথস্ক্রিয়া। পক্ষান্তরে রাষ্ট্রবিজ্ঞানের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে রাষ্ট্র এবং রাষ্ট্রবিজ্ঞান বিশ্লেষণের মূল ক্ষেত্র রাজনৈতিক সম্পর্ক ও রাজনৈতিক আচরণ। 9 নম্বরে দেখি সম্পর্ক বিশ্লেষণ। সমাজবিজ্ঞান হল আন্তঃব্যক্তি, আন্তঃদল ও গোষ্ঠী, আন্তঃশ্রেণী সহ প্রতিষ্ঠান, পরিবার ও সমাজের সঙ্গে ব্যক্তির দায়বদ্ধতার বহুমুখী সম্পর্কিত বর্ণনা বিশ্লেষণ। অন্যদিকে রাষ্ট্রবিজ্ঞান হল রাষ্ট্র, রাজনৈতিক দল, চাপ সৃষ্টিকারী দল ইত্যাদির সঙ্গে ব্যক্তির অধিকার ও কর্তব্যের সম্পর্ক বিশ্লেষণ। 10 নম্বরে দেখো পরিধি। সমাজবিজ্ঞানের পরিধি খুবই ব্যাপক এবং বিস্তৃত, গোটা সমাজ জীবনে এর পরিধিভুক্ত। অন্যদিকে রাষ্ট্রবিজ্ঞানের পরিধি তুলনামূলক কম বিস্তৃত এবং তা সমাজ জীবনের রাজনৈতিক দিকটিকেই প্রধানত প্রাধান্য দিয়ে থাকে। পরিধি ব্যাপক হলে সমাজবিজ্ঞানের কতিপয় দিক যেমন শাসনতন্ত্র, সরকারের বিভিন্ন অঙ্গ, অধিকার, কর্তব্য ইত্যাদি বিষয়ে প্রত্যক্ষভাবে আলোচনা করে না। পক্ষান্তরে রাষ্ট্রবিজ্ঞান রাজনৈতিক বিষয় সম্পর্কে গুরুত্ব দিলেও আর্থসামাজিক এবং দার্শনিক দিক উপেক্ষা করে না। এখন আমরা দেখছি দৃষ্টি নিবদ্ধ। সমাজ কাঠামোর উপর বিশেষ দৃষ্টি নিবদ্ধ রাখে সমাজবিজ্ঞান। অন্যদিকে ক্ষমতা কাঠামোর উপর এর বিশেষ দৃষ্টি নিবদ্ধ রাখে রাষ্ট্রবিজ্ঞান। অর্থাৎ সমাজবিজ্ঞান ও রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে আমরা জানলাম। এখানে মূলত রাষ্ট্রবিজ্ঞানীকে সার্বভৌমত্ব, রাষ্ট্রের সুসংগঠিত সামাজিক দলকে অধ্যয়ন করে এবং রাষ্ট্রবিজ্ঞানের আরেকটি বিষয় হলো শাসক ও শাসিত বিষয়ে হিসাবে মানুষের বিশ্লেষণ করা। এছাড়া রাষ্ট্রের উৎপত্তি, ক্রম, বিবর্তন, কার্যক্রম, সরকারের ধরন, প্রশাসন, নির্বাচন, রাজনৈতিক আন্দোলন, সামাজিক আইন, আন্তর্জাতিক সম্পর্ক ইত্যাদি বিষয়ে রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করে। অন্যদিকে সমাজবিজ্ঞান সামাজিক আইন, নেতৃত্ব, জনমত, নির্বাচন, গণ আন্দোলন, যুদ্ধ ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করে। এক্ষেত্রে আমরা লক্ষ্য করে থাকি অনেক সামাজিক সমস্যার পিছনে যেমন রাজনৈতিক কারণ নিহিত থাকে, তেমনি অনেক রাজনৈতিক সমস্যার পিছনে সামাজিক কারণ নিহিত থাকে। এক্ষেত্রে সমাজবিজ্ঞান ও রাষ্ট্রবিজ্ঞান উভয়ই শাস্ত্রের নিজ নিজ দৃষ্টিকোণ থেকে বিদ্যমান সমস্যা বলে নিয়ে আলোচনা করে, এসব সমস্যা সমাধানের উপায় নির্দেশ করে। অধ্যাপক বটমল বলেন, সমাজবিজ্ঞানের কারণে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার সমাজ ব্যবস্থার উপাদান হিসাবে রাজনৈতিক আচার আচরণের ব্যাখ্যা বিশ্লেষণ গুরুত্ব লাভ করেছে। অতএব এ কথা দ্বিধায় বলা যায় যে রাষ্ট্রবিজ্ঞানের সাথে সমাজবিজ্ঞানের সম্পর্ক বহুমুখী। এরপরে আমরা দেখছি সমাজবিজ্ঞানের সাথে সমাজ কল্যাণের সম্পর্ক। সমাজবিজ্ঞানের সাথে সমাজ কল্যাণের সম্পর্ক, সেখানেও সমাজবিজ্ঞানের সাথে আমরা দেখব সমাজ কল্যাণের সম্পর্ক দেখতে গিয়ে আমরা এদের উপর নির্ভরশীলতা এবং কিছু কিছু জায়গাতে পার্থক্য পরিলক্ষিত হবে। আমরা নৃবিজ্ঞানের সমাজ কল্যাণের সম্পর্ক নিয়ে প্রথমে আলোচনা করি। সমাজ সম্পর্কিত বিশেষ জ্ঞান হলেও সমাজবিজ্ঞান, এতে সমাজের সকল দিক আলোচনা পর্যালোচনা করা হয়। অন্যদিকে সমাজ কল্যাণ হলেও সমাজের কল্যাণ সম্পর্কিত জ্ঞান। সমাজ কল্যাণ শুধু সমাজের কল্যাণমুখী দিকটি বিশেষভাবে বিবেচিত হয়, অর্থাৎ সমাজ কল্যাণ সমাজবিজ্ঞানের একটি অংশ। সমাজবিজ্ঞান ও সমাজ কল্যাণ পরস্পর সম্পর্কযুক্ত। সংজ্ঞাগত দিক দিয়ে আমরা দেখেন, যখন অধ্যাপক ম্যাকাইভারের ও পেজের মতামত দেখি এ ব্যাপারে, সমাজবিজ্ঞান হল এমন একটি বিজ্ঞান যা সমাজ ও সামাজিক সম্পর্ক সম্বন্ধে অধ্যয়ন করে, অর্থাৎ সমাজবিজ্ঞান সমাজের উৎপত্তি, ক্রমবিকাশ, সামাজিক নিয়ন্ত্রণ, সামাজিক গতিশীলতা প্রভৃতি বিষয়ে বিস্তারিত আলোচনা করে। বস্তুত আমাদের সমাজের বিভিন্ন বিষয়ের উপর জ্ঞান অর্জনের জন্য সমাজ কল্যাণকে সমাজবিজ্ঞানের উপর
নির্ভরশীল বা নির্ভর হতে হয়। সুতরাং সমাজ কল্যাণ সমাজ বিজ্ঞানের সাথে সম্পর্কযুক্ত। তারপরে আমরা যদি তার বিষয়বস্তু দেখি তাহলে দেখব যে বিষয়বস্তুগত দিক থেকে সমাজ কল্যাণ ও সমাজ বিজ্ঞান সম্পর্কযুক্ত, অর্থাৎ সমাজ বিজ্ঞান সমাজের সকল দিক নিয়ে আলোচনা করে আর সমাজ কল্যাণ সমাজের কল্যাণ নিয়ে আলোচনা করে। সুতরাং সমাজ কল্যাণ ও সমাজ বিজ্ঞানের একটি অংশ। তো পরে আমরা 4 নম্বরে দেখছি যে তাদের উদ্দেশ্যটা কি দেখি। তাদের উদ্দেশ্য দেখতে গেলে আমরা দেখছি যে সমাজ কল্যাণ ও সমাজ বিজ্ঞান উদ্দেশ্য বিচারে সম্পর্কযুক্ত। সমাজ কল্যাণ ও সমাজ বিজ্ঞান উভয়ের উদ্দেশ্য হল সমাজের কল্যাণ সাধন করা। সমাজ কল্যাণ সমাজ বিজ্ঞানের সহযোগিতায় সামাজিক কল্যাণ সাধন করে। 5 দেখি উৎপত্তিগত দিক দিয়ে সমাজ কল্যাণের উৎপত্তি হয়েছে মূলত সমাজ বিজ্ঞান থেকে। সুতরাং মৌলিক উৎস হিসাবে সমাজ কল্যাণ ও সমাজ বিজ্ঞান সম্পর্কযুক্ত। এছাড়া সমাজ কল্যাণ ও সমাজ বিজ্ঞানের প্রধান বৈশিষ্ট্য হল সমাজ সম্পর্কিত। সুতরাং বৈশিষ্ট্যগত দিক থেকে সমাজ কল্যাণের সাথে সমাজ বিজ্ঞানের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এরপর আমরা ব্যবহারের দিক দিয়ে দেখি সমাজ কল্যাণ ও সমাজ বিজ্ঞানের অনুসন্ধান লব্ধ জ্ঞান ও তথ্যসমূহ সমাজের বিভিন্ন স্তরে ব্যবহার করে থাকে। এতে সমাজ কল্যাণ ও সমাজ বিজ্ঞানের ব্যবধান হ্রাস পায়। এছাড়া সমাজ বিজ্ঞানের বিভিন্ন বিষয় সমাজ কল্যাণ প্রয়োগ করে থাকে। সুতরাং প্রয়োগের ক্ষেত্রে সমাজ কল্যাণ ও সমাজ বিজ্ঞান সম্পর্কযুক্ত। পরিশেষে বলা যায় সমাজ বিজ্ঞান থেকে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে সমাজ কল্যাণ সামাজিক উন্নয়নে কাজ করে। অতএব সমাজ বিজ্ঞান ও সমাজ কল্যাণ একে অপরের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত এবং একটি অপরটির উপর নির্ভরশীল ও পরস্পর পরিপূরক। এবার আমরা একটা টপিক দেখছি সমাজ বিজ্ঞানের সাথে নৃবিজ্ঞানের সম্পর্ক। প্রথমত সংজ্ঞাগত দিক দিয়ে যদি আমরা দেখি তাহলে দেখি কি পাই। সামাজিক বিজ্ঞানের একটি অন্যতম শাখা হল নৃবিজ্ঞান। আমরা সমাজ বিজ্ঞানের সাথে নৃবিজ্ঞানের সম্পর্ক পড়ছি অবশ্য। তো সামাজিক বিজ্ঞানের একটি অন্যতম শাখা হল নৃবিজ্ঞান। নৃবিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ হল অ্যানথ্রোপোলজি, যার উৎপত্তি গ্রিক শব্দ অ্যানথ্রোপোস এবং লোজিয়া থেকে। গ্রিক শব্দ অ্যানথ্রোপোসের অর্থ হল মানুষ এবং লোজিয়া শব্দের অর্থ হল পাঠ। সুতরাং অ্যানথ্রোপোলজি শব্দের অর্থ হল মানুষ সম্পর্কিত পাঠ বা মানব বিজ্ঞান। মানুষের বিজ্ঞান ভিত্তিক পাঠই হল নৃবিজ্ঞান। মানুষের উৎপত্তি, দৈহিক গঠন এবং সামাজিক ও সাংস্কৃতিক ক্রমবিকাশ সম্পর্কিত বিজ্ঞান ভিত্তিক পাঠই নৃবিজ্ঞান। মানুষের দুটি সত্তা আছে, একটি হল জীবসত্তা, অপরটি হল সামাজিক সত্তা। নৃবিজ্ঞান মানুষের দুটি সত্তা নিয়ে আলোচনা করে। সুতরাং জীব হিসাবে এবং সামাজিক ও সাংস্কৃতিক জীব হিসাবে মানব সমাজের সংস্কৃতি নিয়ে যে বিজ্ঞান আলোচনা করে তাই নৃবিজ্ঞান। সংস্কৃত নৃবিজ্ঞান হল জীব হিসাবে মানুষ ও তার সামাজিক কর্মকাণ্ডের বিজ্ঞান ভিত্তিক আলোচনা। নৃবিজ্ঞান ও সমাজ বিজ্ঞান হল দুটি অপেক্ষাকৃত আধুনিক বিজ্ঞান। দুটি বিজ্ঞানের বিষয়বস্তু ব্যাপক ও বৈচিত্র্যময়। বিজ্ঞান দুটির মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ বিদ্যমান। নৃবিজ্ঞান সমাজ বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা, যেখানে সমাজস্থ মানুষের উদ্ভব, বিকাশ, বিবর্তন ইত্যাদি নিয়ে আলোচনা, পর্যালোচনা ও গবেষণা করা হয়। তাই সমাজ বিজ্ঞানের সাথে নৃবিজ্ঞানের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। নৃবিজ্ঞান বিজ্ঞান ভিত্তিক, মানুষের বিজ্ঞান ভিত্তিক পাঠ। নৃবিজ্ঞানের মূল প্রতিপাদ্য বিষয় মানুষ। নৃবিজ্ঞান মানুষের উৎপত্তি, ক্রমবিকাশ এবং সামাজিক ও সাংস্কৃতিক জীবন সম্পর্কিত বিজ্ঞান। পক্ষান্তরে সমাজ বিজ্ঞান মানুষের সম্পর্ক, সমাজ কাঠামো এবং সামাজিক সন্নিসমূহের বস্তুনিষ্ঠ পাঠ ও বিজ্ঞান। সুতরাং সমাজ বিজ্ঞানের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে সমাজ। সমাজ বিজ্ঞান সমাজস্থ মানুষের গোটা সমাজ জীবন পর্যালোচনা বিশ্লেষণ করে। দ্বিতীয়ত আমরা দেখছি যে সম্পর্ক নৃবিজ্ঞানের সঙ্গে সমাজ বিজ্ঞানের সম্পর্কটি নিবিড় ঘনিষ্ঠ। উভয় বিজ্ঞানের গবেষণার বিষয় বা ক্ষেত্রের মধ্যে মিল রয়েছে। অনেক ক্ষেত্রে এদের দৃষ্টিভঙ্গি প্রায় অবিভেদযোগ্য। প্রাচ্য, পাশ্চাত্য তথা আমেরিকার অনেক বিশ্ববিদ্যালয়ে নৃবিজ্ঞান সমাজ বিজ্ঞান একই বিভাগে পঠন পাঠন ও গবেষণা হয়ে থাকে। সামাজিক ঘটনাসমূহ সম্পর্কে জানতে হলে নৃবিজ্ঞানীকে সমাজ বিজ্ঞানের দ্বারস্থ হতে হয়। আবার আধুনিক সমাজ পাঠে সমাজের উৎপত্তি, বিকাশ সম্পর্কে জানতে হলে সমাজ বিজ্ঞানীকে নৃবিজ্ঞানের দ্বারস্থ হতে হয়।
3 নম্বরে দেখো গবেষণা। নৃবিজ্ঞান তার গবেষণায় ব্যক্তিগত অংশগ্রহণ পর্যবেক্ষণ প্রয়োগ করে, অপরপক্ষে সমাজবিজ্ঞান তার গবেষণায় ব্যক্তিগত অংশগ্রহণ পর্যবেক্ষণ পদ্ধতিতে দার্শনিক, ঐতিহাসিক, জরিপ ইত্যাদি পদ্ধতির উপর বেশি গুরুত্ব আরোপ করে। সমাজবিজ্ঞান বৃহদাকার সমাজের প্রেক্ষাপটে বিশ্লেষণ করে, নৃবিজ্ঞান বৃহৎ সমাজের বিশেষ দিক অর্থাৎ ক্ষুদ্র সমাজ নিয়ে আলোচনা করে। উদাহরণস্বরূপ বলা যায়, বাংলাদেশের সমাজ কাঠামো সম্পর্কে জিজ্ঞাসা করলে সমাজবিজ্ঞানী অল্প সময়ের মধ্যে যে সম্পর্কে যুক্তিভিত্তিক একটি ধারণা দিতে পারবেন, কিন্তু এ সম্পর্কে ধারণা দেওয়া নৃবিজ্ঞানের পক্ষে সম্ভব হলেও সেটি সহজ নয়। 4 নম্বরে দেখো আলোচ্য বিষয়। সমাজবিজ্ঞান আধুনিক গ্রাম্য ও শহরের সমাজ কাঠামো, সাংস্কৃতিক জীবন প্রণালী তথা শ্রেণী সম্পর্কে আলোচনা করে। অন্যদিকে আধুনিক নৃবিজ্ঞানের গবেষণা শুধু নৃতত্ত্বে সীমাবদ্ধ নয়, তাতে এখন অনগ্রসর সমাজ ও সংস্কৃতি নিয়ে গবেষণা করা হয়, তেমনি আধুনিক জটিল সামাজিক বিষয় নিয়েও গবেষণা করা হয়। নৃবিজ্ঞানীগণ আদি মানব প্রকৃতি ও মানব সংস্কৃতি নিরক্ষর মানব সমাজের মধ্যে তাদের আলোচ্য সীমাবদ্ধ রাখে, কিন্তু সমাজবিজ্ঞানীগণ সভ্য সমাজের বিভিন্ন অংশ দিক নিয়ে আলোচনা করে। নৃবিজ্ঞানী তার গবেষণায় পূর্ণাঙ্গ দৃষ্টিভঙ্গির আশ্রয় নেন। পূর্ণাঙ্গ দৃষ্টিভঙ্গির সমাজের বিভিন্ন অংশ দিক পূর্ণাঙ্গ দৃষ্টিভঙ্গির স্বার্থে নৃবিজ্ঞানী কোনো ক্ষুদ্র সমাজ বা ওই সমাজের কোনো অনুষ্ঠান প্রতিষ্ঠানকে বিচ্ছিন্ন ভাবে দেখেন না, বরং তিনি গোটা সমাজের প্রেক্ষাপটে তাদের বিশ্লেষণ করেন। এ ধরনের হোলিস্টিক দৃষ্টিভঙ্গি সমাজবিজ্ঞানে তেমন লক্ষ্য করা যায় না। 5 নম্বরে দেখি আমরা কৌশলগত দিক। নৃবিজ্ঞান ও সমাজবিজ্ঞানের গবেষণা কৌশলের মধ্যে পার্থক্য রয়েছে। যেমন সাংস্কৃতিক নৃবিজ্ঞানী কোন ক্ষুদ্রাকৃতিক সমাজের আবাসিক গবেষক হিসাবে নিবিড় পর্যবেক্ষণে অংশগ্রহণ কৌশলের সাহায্য নেন। এতে করে তিনি গবেষণা দেন সমাজের মানুষের অতি নিকটবর্তী দীর্ঘ সময় ধরে ঘটনা খুঁটিনাটি বিষয়ে তথ্য সংগ্রহ করতে সক্ষম হন। তবে সমাজবিজ্ঞানী সচরাচর এ ধরনের পদ্ধতি অনুসরণ করেন না। 6 নম্বরে দেখো ভবিষ্যৎবাণী। সমাজবিজ্ঞানী বৃহৎ সমাজ সম্পর্কে গবেষণা করে সহসায় সাধারণীকরণ প্রক্রিয়ায় একটি সিদ্ধান্তে আসেন, বিরাটকায়নের তত্ত্ব দাঁড় করেন এবং ভবিষ্যৎবাণী করেন। পক্ষান্তরে নৃবিজ্ঞানী এতটা তড়িঘড়ি তত্ত্ব সৃষ্টি করেন না, সহসা ভবিষ্যৎবাণী করতে চান না, কারণ ক্ষুদ্র ক্ষুদ্র বিভিন্ন ধর্মীয় সমাজের বৈচিত্র্য নৃবিজ্ঞানীকে খানিকটা তথ্য ভারাক্রান্ত করে রাখে। তাই নৃবিজ্ঞানী সহসা ভবিষ্যৎবাণী না করে বরং সমস্যার গভীরতা বুঝতে বেশি সময় দেন এবং সমাজ ও সংস্কৃতির হুবহু চিত্র বা অনুলিপি তথা পূর্ণাঙ্গ বর্ণনা দান করেন। নৃবিজ্ঞানী যখন আধুনিক সমাজ গবেষণার কাজে মনোনিবেশ করেন, তখন তাকে অবশ্যই সমাজবিজ্ঞানের অভিজ্ঞতা ও গবেষণা কর্ম কাজে লাগাতে হয়। সমাজবিজ্ঞান ও নৃবিজ্ঞানের গবেষণা কার্য থেকে ক্ষুদ্র ক্ষুদ্র সমাজের বাস্তব জীবন প্রণালী সম্পর্কে জ্ঞান অর্জন করে এবং এতে তিনি তার বৃহৎ সমাজ পাঠে উপকৃত হন। এইভাবে সমাজবিজ্ঞান ও নৃবিজ্ঞানী একে অপরের গবেষণার কাজে সহযোগিতা করে। এটা গেল আমার 7 নম্বর টপিক। এরপরে আসছে 8 নম্বরে দেখো অধ্যাপক বাটমার বলেন, গোড়ার দিকে সমাজবিজ্ঞান ও নৃবিজ্ঞানের সম্পর্ক ছিল অবিচ্ছেদ্য ও ঘনিষ্ঠ, কিন্তু সময়ের পরিবর্তনে নৃবিজ্ঞানের কার্যগত দিকে সম্প্রসারণ ঘটে। ফলে এই বিজ্ঞান দুটি দৃষ্টিভঙ্গির কার্যগত দিক নিয়ে আলাদা হয়ে পড়ে। নৃবিজ্ঞানের মূল আলোচ্য বিষয় হল মানুষের সামগ্রিক জীবন ব্যবস্থার নৃতাত্ত্বিক পরিচয় অনুসন্ধান। উদাহরণস্বরূপ বলা যায় আদিম সমাজের পৌরাণিক কথা, বিভিন্ন সংস্কার, রীতিনীতি, কলাকৌশল, বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান প্রভৃতি। আর সমাজবিজ্ঞানের মূল আলোচ্য বিষয় সামাজিক জীবন ব্যবস্থার পূর্ণাঙ্গ রূপ উদ্ঘাটন। তাহলে আমরা আলোচনার পর্যায়ে এসে আমরা বলতে পারি নৃবিজ্ঞান কেন্দ্রীয় এবং গবেষণা পদ্ধতি সমাজ সম্পর্কে জ্ঞান অর্জন আবশ্যক। এই জ্ঞান থাকলে খুব সহজে নৃবিজ্ঞান ও সমাজবিজ্ঞানের মধ্যেকার পার্থক্য অনুধাবন করা যাবে। তো এই হলো আমাদের আজকের পাঠ। আমরা বাড়ির কাজ দিয়ে দেখো সমাজবিজ্ঞানের সাথে রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্কে পড়ে আসবে, আর আগামী দিন আমরা পড়বো সমাজবিজ্ঞানের সাথে অর্থনীতি, ইতিহাস ও মনোবিজ্ঞানের সম্পর্ক। বই নির্দেশনা দেখো ডক্টর মোহাম্মদ আব্দুল মালিক সরকার, সমাজবিজ্ঞান প্রথম পত্র, ঢাকা লেকচার অফ পাবলিকেশনস লিমিটেড, 2021। তাহলে আজকের মতো আমরা এখানে পাঠ শেষ করলাম। সকলকে অশেষ ধন্যবাদ।